এই বিষয়ক জুলাই সনদ বিষয়ক যে আলোচনা সেটি বিষয়ে আপনি বলছেন যে সংসদেই এর একটা আলোচনার জায়গা তৈরি হবে এবং যার মধ্য দিয়ে একটা সলিউশন আসবে। এর জন্য কি আলাদা করে জাতীয় সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে? কোনো সংলাপ প্রয়োজন? এখানে ঝামেলাটা হচ্ছে গণভোটটা, যে অদরকারি জিনিসটা করে ফেলছে। গণভোটটা যদি পার্লামেন্ট পাঠাইতো, প্রবলেমটা কি হইতো? কোনো প্রবলেম হইতো না। এটি বরং ঠিক সাংবিধানিক রাজনীতির জন্য বা পার্লামেন্টারি পলিটিক্সের জন্য এটি যথাযথ মনে হইতো। ধরেন গণভোট, এই জুলাই সনদ বাস্তবায়ন করতে তো বিএনপি অঙ্গীকারবদ্ধ, এটা তাকে করতেই হবে। তারপরে সে এটাকে যখন সংবিধানের সংস্কারের বিষয় আশয়গুলো আসবে তখন সে এটা যাচাইয়ের জন্য থ্রু দ্য পার্লামেন্ট হয়ে সে গণভোটে যেতে পারতো রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে। কিন্তু এটা হয়ে গেছে আগেই। আপনার ঘোড়ার আগে গাড়ি চললে তো হবে না, আপনার তো গাড়িটা তো ঘোড়ার পরে থাকতে হবে, তাই না? তো এখন গণভোট এবং জুলাই সনদ নিয়ে যেটা হয়েছে সেটা হলো আপনার গাড়িটা ঘোড়ার আগে জোড়া হয়েছে, এটা জাস্ট ঘোড়ার পিছনে আনতে হবে। এই যে সলিউশন বললাম, তো গাড়িটা ঘোড়ার পিছনে আনতে হবে। এর চেয়ে সহজ করে তার বলা যায় না মনে হয়। হ্যাঁ, আমি পারি না অন্তত। মানে পার্লামেন্টের সভারেন্টি, জনগণের সার্বভৌম ক্ষমতায় আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে আস্থা রাখতে হবে। রেখে তখন গণতন্ত্রকে, এখন দেখেন পার্লামেন্ট ফর হোয়াট? হাসিনার আমলে পার্লামেন্ট ছিল, পাকিস্তানে পার্লামেন্ট আছে, ভারতে আছে। হ্যাঁ, তো পার্লামেন্ট থাকলেই যে গণতন্ত্র শক্তিশালী হয় এই ধারণাটা ভুল। পার্লামেন্টে তো মমতাজ গানও গাইছে। তার মানে পার্লামেন্টটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন, এটা সরকারি দল বিরোধী দল উভয় দলের ক্ষেত্রে প্রযোজ্য হবে আমার এই কথা, যে পার্লামেন্টকে আপনারা কি গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে ব্যবহার করছেন, নাকি যার যার এজেন্ডা বাস্তবায়নের একটা কুরুক্ষেত্র বানাচ্ছেন, হ্যাঁ, একটা মঞ্চ বানাচ্ছেন, একটা নাট্যমঞ্চ বানাচ্ছেন। সেই দিকে জনগণ এবং যারা ক্রিটিক্যাল রাজনীতি অবজার্ভ করে তাদের মনোযোগ থাকতে হবে। ফলে পার্লামেন্টের বর্তমান প্রেক্ষাপটে আপনি যে স্বপ্নের কথা বা বাস্তব কতটা আমি বলছি, যে ধারার কথা আপনি বলছিলেন, সেখানে কি আপনার মনে হয় যে এখনো সেই চিন্তাটা ইউটোপিয়ান? মানে সংসদ কি সেই জায়গায় গেল? যাইতে হবে, তাহলে আপনি এত প্রাণ, এই ৫৫ বছরের এত প্রাণ, এই এত গণ অভ্যুত্থান, এত কিছু কেন? মানুষের মানবিক মর্যাদাবোধ ফেরানোর জন্যই তো। মানুষের মানে আপনার দল যার যার রাষ্ট্রসভার, হ্যাঁ, মানুষের অধিকার ফেরানোর জন্যই তো। এবং সেই অধিকার ফেরানোর প্রক্রিয়াটা ডেমোক্রেটিক পদ্ধতিতে কি? ডেমোক্রেটিক পদ্ধতিতে আপনি যেই মত যেই দলেরই হন না কেন আপনার স্বার্থ সংরক্ষিত করবে রাষ্ট্র, তাই না? তো সেই স্বার্থ সংরক্ষণের বিষয়টাতে যদি আপনার একটা আলোচনা আর পরিবেশ না থাকে, একটা ক্রিটিক্যাল এঙ্গেজমেন্টের পরিবেশ না থাকে, তাহলে আপনি কথায় কথায় সংঘাতে জড়াবেন, হ্যাঁ, কথায় কথায় অস্থিতিশীলতা তৈরি করবেন। সে রাজনীতি আমরা বিগত সময় ধরে দেখে আসছি। সেই জায়গা থেকে এসে এখন আমরা বলছি যে, এই জন্য বললাম যে আপনারা পার্লামেন্টে গিয়েছেন, সরকারি দল বিরোধী দল মানেই যে গণতন্ত্র শক্তিশালী হয়ে যাবে, ব্যাপারটা এটা না। পার্লামেন্টটাকে আপনারা কিভাবে ব্যবহার করছেন, কিভাবে কাজে লাগাচ্ছেন, জনস্বার্থ বাস্তবায়নের আলোকে পার্লামেন্টকে পরিচালিত করছেন, নাকি আপনারা আপনাদের রাজনীতি শক্তিশালী করা, দলীয় রাজনীতি শক্তিশালী করার জন্য পরিচালিত, সেইটার উপর নির্ভর করবে পার্লামেন্টের সফলতা ব্যর্থতা। শুধু নির্বাচিত পার্লামেন্ট হলেই গণতন্ত্র শক্তিশালী হবে না। সেক্ষেত্রে বিরোধী দলকেও সরকার ধরেন আন্তরিক, বুঝলাম, ভালো কথা। সরকারের এখন একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো সরকারের সমালোচনা করা যাচ্ছে না। কারণ হইল সরকারের নামে প্রচুর প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এখন এই প্রোপাগান্ডা আগে বন্ধ করতে হবে। সরকার যদি সফল হইতে চায় তাহলে আগে সমালোচনা শুধু ওয়েলকাম করলে হবে না, সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে। কারণ এখন তো হচ্ছে বিশুদ্ধার, এখন তো প্রতিযোগিতা নেই, হচ্ছে প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডার কালচার, বিশুদ্ধারের কালচার থেকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কালচার আগে সরকারকে প্রডিউস করতে হবে, তাইলে না সরকারের সঠিক সমালোচনা আমরা করতে পারবো। এখন যাই করি, একটা বিএনপি যদি এটা ভুলও করে, এটা বললেও বলবো যে এটা তো প্রোপাগান্ডা। কারণ এর আগে তো ১০০০ বিষয়ে তার সে করে নাই, কিন্তু আপনি প্রোপাগান্ডা করছেন। ফলে যে জিনিস এখন তার রিয়েলি সমস্যা আছে, পরিবেশটা তৈরি করা। পরিবেশটা আগে হইলো, সরকারের চ্যালেঞ্জ হইলো ১ নাম্বার সমালোচনার পরিবেশ তৈরি করা। শুধু সমালোচনা করেন এইভাবে আহ্বান জানালে হবে না। এই আহ্বান ইউনূসও জানাইছিল, ডক্টর ইউনূস এই আহ্বান জানাইছে, তাদের কাজের কাজ হয়নি। ফলে আগে সমালোচনার পরিবেশ তৈরি করা। প্রোপাগান্ডা মত প্রকাশের স্বাধীনতা না, ক্যারেক্টার অ্যাসাসিনেশন মত প্রকাশের স্বাধীনতা না, এগুলো ক্রাইম। এখন কেউ রাজনীতির নামে ক্রাইম করা তার অধিকার, এটা ছাত্রলীগের দাবি ছিল। ক্রাইম করা কারো অধিকার হইতে পারে না, অপরাধ করা কারো অধিকার হইতে পারে না। এটা আগে বন্ধ করতে হবে। বন্ধ করে রিয়েলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গা তৈরি করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের জায়গাটা যদি, এবং স্থানীয় প্রশাসক নিয়োগের জায়গা, প্রশাসক নিয়োগ দিয়েছে ভালো কথা, কিন্তু বিএনপির যারা আপনার ধরেন নির্বাচিত মেয়র, যেমন আমি চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনের কথা বলি, উনি অলরেডি নির্বাচিত মেয়র, কিন্তু উনি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন, একাধিকবার বলেছেন। বিএনপির একাধিক নেতা বলছেন, বিরোধী দলের নেতারা বলছেন, প্রিন্স ভাইরাও বলছেন,
আমি মনে করি হ্যাঁ একটু অগোছালো অবস্থা আছে, কিন্তু এটা দ্রুত গুছিয়ে নিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচনে যাওয়া উচিত। এবং বিএনপি মনে হয় পর্যায়ক্রমে, হয়তো একই সাথে সবগুলো নির্বাচনের শিডিউল ফেলতে পারবে না, পর্যায়ক্রমে নির্বাচনের দিকে যাবে, নির্বাচনের দিকে গেলেই এই অবস্থা। কিন্তু এই যে ইন বিটুইন টাইমে এই যে প্রশাসক নিয়োগ, মানে এটির একটা ব্যাখ্যা তো জনগণের কাছে দেওয়া দরকার। প্রশাসক নিয়োগ দিবে না তো কি করবে? আপনার বিগত আমলে কি ছিল? বিগত আমলে প্রশাসক ছিল না, কি ছিল? সব একটা দলের নিরপেক্ষতার নামে। সংবিধানের কথা বলেন তাহলে সংবিধানের অনুচ্ছেদে তো আছে স্থানীয় সরকার নির্বাচন জনপ্রতিনিধিত্ব সরাসরি ভোটে, তার বাইরে তো যাওয়ার সুযোগ। এখন আমরা কি ফাংশনিং করার জন্য আপনি বললেন, কিন্তু ব্যাখ্যাটা দিতে হবে। আমরা খুবই ভালো প্রশ্ন, আমরা এখন কি অবস্থায় আছি? আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছি, একটা গণ অভ্যুত্থান উত্তর ধারাবাহিকতার মধ্যে আছি, একটা দেশ পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছি। এখানে সবকিছু 100% যেরকম সংবিধান সম্মত হচ্ছে না, আবার সংবিধানের বাইরে গিয়ে অগণতান্ত্রিক পন্থায় আপনি করতে পারবেন না। জনপ্রশাসক বসানো হয়েছে কেন? জনগণকে সার্ভিস দেওয়ার জন্য। এখন জনগণের সার্ভিস এটা না দিয়ে এখানে আওয়ামী লীগের লোকজন বা জামাতের লোকজন বসাই দিলে খুব ভালো হইতো, বৈধ কাজ হইতো। দাবি শুনে তো তাই মনে হচ্ছে। তো বিএনপি জনগণের ভোটের বিরোধী পক্ষের যে আলোচনা, আমি কিন্তু আমার কথা বলছি না, বিরোধী পক্ষের কথাই বলছি। কোথাও কোথাও তো প্রশাসক ছিল, তাদেরকে পরিবর্তন করে আবার প্রশাসক দেওয়া। পরিবর্তন ছিল কারণ আগের যে সরকার ছিল সেই সরকার প্রশাসকগুলো কিভাবে চালিয়েছে, সেই সরকার আমরা দেখেছি আপনার ইশরাক হোসেনের সাথে কি হয়েছে, হ্যাঁ, এবং সেই প্রশাসকগুলো সেই সরকারের সেটআপ অনুযায়ী কাজ করতো। এই নির্বাচিত সরকার, তার কিছু এজেন্ডা আছে, তার কিছু প্ল্যান আছে, পরিকল্পনা আছে, হ্যাঁ, সেইটা জনগণের কাছে যেহেতু তারই জবাবদিহিতা করতে হবে। সেই জবাবদিহিতা পূরণ করার জন্য, সেই সার্ভিস দেওয়ার জন্য যে লোককে যোগ্য মনে করছে তাকে বসাইছে, সেটা হয়তো বিরোধী দলের চোখে যোগ্য না। এখন তো কথা হলো, আপনি যদি কেউ নিরপেক্ষ না হন, মানে একটা দলের পক্ষে না হন, তাহলে আপনি নিরপেক্ষ না, আপনি যোগ্য না। এটা তো বাজারে ন্যারেটিভ আছে। তো ফলে সেক্ষেত্রে বিএনপি কি করবে? বিএনপির উচিত ছিল যে আমাদের লোকজন ধরে ধরে নিয়োগ দেওয়া। এই অন্যায় বিএনপি করে ফেলছে, এখন কি করা যাবে? হ্যাঁ, তো ফলে এখন দেখতে হবে এই লোকটার কাজ ঠিক মতো করতেছে কিনা। আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে? নিয়োগ দিছে বিএনপি, একটা স্বাভাবিক ব্যাপার। প্রত্যেক সরকারের সময় এসে লোক চেঞ্জ হয় সারা দুনিয়াতেই। এই স্বাভাবিক কাজটাকে আপনারা অস্বাভাবিক মনে করতেছেন, কিন্তু যেটা জরুরি সেই প্রশ্নটা তো কেউ তুলতেছে না। জরুরি হলো ওই লোকটা কি কাজ ঠিক মতো করতেছে? এই যে মশার মৌসুম আসতেছে, সিটি কর্পোরেশনগুলোর প্রস্তুতি কি, এটা নিয়ে আলাপ আছে বাজারে? কোনো মানে আওয়াজটাও পাওয়া যাচ্ছে না, মানে মশার যে মেশিনের আওয়াজ, সে আওয়াজও তো পাচ্ছে, সেটা নিয়ে সমালোচনা করেন আপনি। লোক বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করছে, দায়িত্ব পাইছে, সেটা তার লোকই নিয়োগ দিবে, এটা স্বাভাবিক জিনিস। এটা নিয়ে আলাপ করে সময় নষ্ট করতেছেন কেন? বরং আলোচনা করেন যে এই যে সমস্যাগুলো আসতেছে, বৃষ্টি সিজন আসছে, করোনার মৌসুম আসতেছে, ডেঙ্গুর সিজন আসতেছে, প্রস্তুতি কি সিটি কর্পোরেশনের? জনগণকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে প্রস্তুতি কি? ময়লা ড্রেনেজের ব্যবস্থাপনা, এই যে বর্ষার মৌসুম, পানি জমা থাকবে না, সেই ব্যাপারে তাদের প্রিপারেশন কি, এগুলো নিয়ে আলাপ হওয়া উচিত। সেক্ষেত্রে যদি তারা ব্যর্থ হয়, তখন তাদের অপসারণের ব্যাপারে আমরা দায়িত্ব নেব। ধরেন নির্বাচিত লোক দিলেন, মেয়র দিলেন বা আপনার কাউন্সিলর দিলেন, তাকেও তো আপনার এই সমালোচনাগুলো করতে হবে যে সে সার্ভিসটা ঠিক মতো দিচ্ছে কিনা। কিন্তু তা না করে এগুলো এক ধরনের ম্যানুভারিং, এগুলো এক ধরনের ম্যানিপুলেশন, এইভাবে রাজনীতি পিছানো হয়। জি, আমাদের এক লাইনে আমরা শেষ করতে চাই, একদম শেষ দিকে আছে, যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম আপনি মোটামুটি কনক্লুশন আনাই যায়। তার মানে এই বিষয়ে জাতীয় সংলাপের কোনো দরকার নেই, এবং সংসদ যেহেতু সভারেন, সুতরাং সেখানে এর সলিউশন হবে, এটা নিয়ে কোনো ডেডলক হওয়ার কোনো সুযোগ নাই। কারণ 2/3 মেজরিটি জনগণ বিপুলভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে, বিরোধী দলের লোকজন অনেক ভোট পেয়েছে, তারা সংসদে আছে। ফলে আমরা দেখব এই বিরোধী দল সে আওয়ামী লীগের মতো আচরণ করে কিনা, নাকি গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে পার্লামেন্টে সে ভূমিকা রাখে, এদিকে আমাদের নজর থাকবে। আর বিএনপির ক্ষেত্রে দেখেন, বিএনপির সমস্যা চারদিকে, একদিকে না। বিএনপির প্রথম সমস্যা হলো সরকার গঠন করছে, ফলে তার দলের রাজনীতি দুর্বল হয়ে যাচ্ছে। দলের রাজনীতি ফেরানো, দলকে শক্তিশালী করা, রিয়েলি পটেনশিয়াল লোকদেরকে দায়িত্বের মধ্যে আনা, সেটা সময় লাগবে। হ্যাঁ, তারপরে আরেকটা বড় সমস্যা হলো যে আপনার সে বিরোধী দল হিসাবে পাইছে হলো যাদেরকে তারা ডেমোক্রেসি মিন করে না, তারা একটা ইডোসেন্ট্রিক পলিটিক্যাল পার্টি, যেগুলো আমি বহুবার বলছি। ফলে এখানে গণতান্ত্রিক ধারাকে মূল ধারা করা, এবং গণতন্ত্র শুধু মুখে বললেই হয় না, পার্লামেন্ট হইলেই হয় না, গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক মানুষ, গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ করতে খুব গুরুত্বপূর্ণ। জি, ফলে গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশের জন্য আপনার টলারেন্সি বাড়াইতে হবে, বিরোধিতার সংস্কৃতি বাড়াইতে হবে। এই বিরোধিতার জন্য আগে প্রোপাগান্ডা, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এই মিথ্যা কৃত্রিম হাইপ তৈরি করা, ফটোকাট, এই কাটপিট, এই যে এত ভালো ভালো কথা কই টকশোতে এসে কোনো কথার ইজ্জত থাকে না, সকালে উঠে দেখবেন ফটোকাট।